এই রাজ্যে প্রত্যেকটি যন্ত্রণা থেকে মুক্তি পেতে আজকে আমরা সকলেই জেনে গিয়েছি যে নির্বাচনের মাধ্যমে যখন তৃণমূলকে সরানোটা অত্যন্ত প্রয়োজন, তার পূর্ববর্তী ধাপ হিসাবে এসআইআর প্রক্রিয়াটাকে সম্পন্ন করাটা একেবারে অত্যন্ত গভীরভাবে প্রয়োজন। এবং ঠিক সেই কারণে আজকে এমন একটা তথ্য আপনাদের সামনে দেব, যেটা কার্যত তৃণমূল কংগ্রেস সম্ভবত আগেই খবরটা পেয়েছে বলে ওদের মাথা একেবারেই ঘুরতে শুরু করেছে। তার কারণ ন্যাশনাল মিডিয়া টাইমস অফ ইন্ডিয়াতে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা শুনলে আপনারা চমকে যাবেন। কার্যত 50%, অ্যারাউন্ড বলছি, আমি এক্সাক্ট ফিগার দিয়ে দেবো, কার্যত 50%ই তার কোনো হদিস নেই। 50% ভোটারের কোনো হদিস নেই। এই 50% প্রত্যেকের জন্য গভীরভাবে নথি সংক্রান্ত জিনিস যাচাই করে বুঝতে হবে যে এরা কোথাকার, এরা মৃত ভোটার না এরা বাংলাদেশের ভোটার। বুঝতে পারছেন কত বড় ঘাপলার সম্ভাবনা থাকতে পারে। আজকে টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট আপনাদের সামনে অ্যানালিসিস করলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। শুধু দুটো লাইন আমাকে বলার জন্য অ্যালাউ করবেন। আমি আবারও বললাম যে আমাদের এই মুহূর্তে অন্যতম একটা সংবাদ মাধ্যম এবিপি আনন্দে ঘন্টাখানেক সঙ্গে সুমনের প্রোগ্রামটা বসার জন্য দেখি, কিন্তু কমপ্লিট করতে পারি না, কারণ এত জঘন্য অনিরপেক্ষ উপস্থাপনা। একজন সঞ্চালক বসে থাকে নিরপেক্ষতার মোড়কে এমন খবর পরিবেশন করেন। আমি দেখলাম গতকাল ওই যে দুর্গাপুরের রেপ ভিকটিম, তাকে প্রশ্ন করা হচ্ছে যে সে এটা ফলস সাজায়নি তো। বয়ফ্রেন্ডকে প্রথমত গ্যাং রেপের তথ্যটাকে খারিজ করে দেওয়া হচ্ছে, বয়ফ্রেন্ডকে একা দোষী সাব্যস্ত করার জন্য ক্যাঙ্গারু কোর্ট বসে গিয়েছে। এবং কি মারাত্মক, একজন মহিলাকে নিয়ে এসেছিলেন, তিনি দাবি করলেন যে নাকি ওই যে ভিকটিম সেই অপরাধী হতে পারে, তার পক্ষেই সওয়াল করলেন। কতটা ভয়ঙ্কর! এবং সুমন বাবু চুপচাপ বসে সেগুলো হজম করলেন, দু একটা কথা মধ্যে ইন্টারাপশন ছাড়া আর কিছু করলেন না। অবাক হয়ে গেলাম, একটা সংবাদ মাধ্যম একটা রেপ ভিকটিমের মেডিকেল রিপোর্ট দেখার পরেও এই সমস্ত বক্তাদের অ্যালাউ করে পশ্চিমবঙ্গের মানুষের সামনে বিকৃত তথ্য তুলে ধরছে। আপনারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবেন। এনিওয়ে, আজকের পর্ব এটা নয়, কিন্তু অবশ্যই এর সঙ্গে রিলেটেড। তার কারণ এই যে সমাজের প্রত্যেকটি অংশ পচে গেছে, এই যে সমাজের বুদ্ধিজীবীরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পায়ে পা মিলিয়ে রাস্তায় নামতেন, আর আজকে হয়তো কিছু আমদানি হচ্ছে, বেশ ভালো 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 কিছুই আমদানি হচ্ছে বলে কেউ টু শব্দটি করছেন না। তো এই প্রত্যেকটির পরিবর্তন করার জন্য যেটা প্রয়োজন আমাদের সামনে, সেটা হচ্ছে স্বচ্ছ নির্বাচন, স্বচ্ছ ভোটার তালিকা। তার জন্য যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা এই সপ্তাহের মধ্যেই ওই 2002 সালে পূর্ববর্তী যে এসআইআর হয়েছিল তার সঙ্গে নথি মেলানোর কাজটা সম্পন্ন করতে হবে এই সপ্তাহের মধ্যে। আমি আপনাদের সামনে এমন একটা তথ্য দেব, আপনারা চমকে যাবেন। তথ্যটা দেওয়ার আগে আমি আপনাদের শোনাবো যে সম্ভবত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই তথ্যগুলো বোধহয় পেয়ে গেছেন। সেই কারণে একের পর এক নেতা নেতৃত্ব মঞ্চের ওপর থেকে সব লন্ডভন্ড করে দেব বলে হুঙ্কার দিচ্ছেন। কে হুঙ্কার দিচ্ছে জানেন? তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী তাজমুল হোসেন, মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, টেক্সটাইল দপ্তরের মন্ত্রী, বলছে লন্ডভন্ড করে দেবো এসআইআরে নাম বাদ গেলে। শুনুন, যদিও বলেছেন বৈধ নাম বাদ গেলে, কিন্তু প্রশ্ন হচ্ছে তার লন্ডভন্ড করার অধিকার রয়েছে, তাকে গ্রেপ্তার করা উচিত। শুনুন কি বলেছেন। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু কোন যদি আমাদের যারা যে কোন একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি 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 এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। তাই শুনলেন, আমি চেষ্টা করব আরো দু একটা এই ধরনের বক্তব্য পরের দিকে শোনানোর যদি সময় থাকে। তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা, সায়ন্তিকা থেকে শুরু করে সাবিনা, এরকম একের পর এক নেতা নেতৃত্ব, উদয়ন গুহ, তারা এরকম বেফাস মন্তব্য করে হুঁশিয়ারি এবং হুমকি দিচ্ছেন। তারা বুঝে গিয়েছেন তাদের চলে যাবার পথ প্রশস্ত যদি এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে হয়। ঠিক এই জায়গাটাতে
আপনি ভাবুন একবার, রাজ্যের মন্ত্রী বলছে লন্ডভন্ড করে দেব, আইন শৃঙ্খলার তোয়াক্কা করে না, মন্ত্রী বলছে লন্ডভন্ড করে দেব। আপনি কোন রাজ্যের কোন মন্ত্রীকে দেখবেন যে বলছে যে নিজের রাজ্যকে লন্ডভন্ড করে দেব? এটা হচ্ছে তৃণমূল বা তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এরকম বলতে পারে। এরা আদৌ মন্ত্রী? এরা সংবিধান অনুযায়ী অবশ্যই মন্ত্রী হতে পারে, কিন্তু মানুষের মনের মনের দরজায় এরা মন্ত্রী? এনিওয়ে, তো দেখুন, আমি আপনাদের সামনে একটা রিপোর্ট দেখাবো। এই রিপোর্টটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে মারাত্মক দাবি করা হয়েছে। বলছে যে প্রায় কার্যত 50%-এর কাছাকাছি ভোটারের কোনো হদিশ নেই, যে তারা কোথা থেকে আসলো। 2002 সালে তাদের কোনো মানে ঠিকানা ছিল না ভোটার লিস্টে। আমি আপনাদের নিয়মটা একটু বলে দিই, তারপরে দেখাবো যে রিপোর্টটা দেখাবো। নিয়মটা হচ্ছে, আপনারা জানেন যে 2002 সালে যখন মানে লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন সেইখানে যাদের নাম থাকবে, আর আজকে আপনার বাড়িতে নতুন কোনো সদস্য যদি নতুন করে মানে তারপরে যদি কারোর নাম ওঠে ভোটার লিস্টে, তাহলে তাদেরকে নতুন করে আর সমস্ত নথি যাচাই করে এসআইআর তালিকার মাধ্যমে নাম তুলতে হবে না। শুধু সে যদি দেখাতে পারে যে তার বাবার বা তার ঠাকুরদার বা কারুর একটা নাম ছিল তার আত্মীয়র 2002 সালে, তাহলে সে অটোমেটিক্যালি ওই একেবারে নথি অত ডিরেক্টলি যাচাই ছাড়াই লিস্টে নাম ওঠাতে পারবে। কিন্তু যাদের 2002 এর লিস্টে কারুর কেউ ছিল না, কোনো আত্মীয়র নাম ছিল না, বাবার নাম ছিল না, মায়ের নাম ছিল না, ঠাকুরদার নাম ছিল না, তারা কোথা থেকে আসলেন সেটা জানার জন্য একটা তাদের ডিটেল ওই 11টা নথির মধ্যে কোনো একটা বা দুটো বা অনেক নথি সাবমিট করে তাদের প্রমাণ করতে হবে তারা এখান পশ্চিমবঙ্গের বাসিন্দা বা ভারতের বাসিন্দা বা এখানকার ভোটার। তো এই জায়গাতে যখন তালিকা মেলানোর কাজটা করছিল, তার কারণ সববার 100% মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিএলএরা তারা গিয়ে সমীক্ষা করবে না। শুধুমাত্র যাদের কোনো রেফারেন্স নেই, কোনো পূর্বপুরুষের কোনো রেফারেন্স 2002 এর নেই, তাদের বাড়িতেই যাবেন। এরকম সংখ্যাটা দেখলে আপনারা চমকে যাবেন। দেখুন, আমি একটা আপনাদের সামনে টাইমস অফ ইন্ডিয়া থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা একটা লিস্ট দেখতে পাচ্ছেন। এই লিস্টে আপনারা দেখুন, এখানে পরিষ্কার ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, মালদহ, কলকাতা নর্থ, পুরুলিয়া, ওয়েস্ট মিদনাপুর, কালিম্পং, এই কতগুলোর কমপ্লিট হয়ে গেছে বলে এগুলোর লিস্ট দেওয়া হয়েছে। বাকিগুলো আজকের মধ্যে সব কমপ্লিট করে ফেলতে হবে। এখানে ঝাড়গ্রামে হচ্ছে 51.3%। এই যে পার্সেন্টগুলো দেওয়া হচ্ছে, এই পার্সেন্টগুলো মনে হচ্ছে এত পার্সেন্টের নাম মানে তাদের রেফারেন্স 2002 পাওয়া গিয়েছিল, অর্থাৎ কার্যত 50%-এর নাম 2002 পাওয়া যায়নি। এবং এরপরেও যদি দেখেন, আলিপুরদুয়ার 53, আমি শুধু পূর্ণ সংখ্যাগুলো বলছি, 53%, মালদহ 54%, কলকাতা 55%, পুরুলিয়া 61%, ওয়েস্ট মেদিনীপুর 62%, কালিম্পং একটু বেশি 65%। অর্থাৎ কার্যত 45% to 50%-এর রেফারেন্স পাওয়া যায়নি। ভাবুন, 100টা ভোটারের মধ্যে প্রায় 40 থেকে 50টা ভোটারের কোনো রেফারেন্স 2002 পাওয়া যায়নি। মানে তাদের বাবা, ঠাকুরদা, পূর্বপুরুষ কেউ পশ্চিমবঙ্গে থেকে ভোট দেননি। এবার বুঝতে পারছেন কতটা ঘাপলা হয়ে থাকতে পারে। এর মধ্যে কিছু জেনুইন কেস থাকতে পারে, যেমন যারা মারা গিয়েছেন সেরকম কোনো রেফারেন্স ভোটার লিস্টে থাকতে পারে। আর একটা সব থেকে বড় যে রেফারেন্সটা হতে পারে, সেটা হচ্ছে যারা পরিবর্তন করেছেন, যে অন্য জায়গায় থাকতেন এখন পশ্চিমবঙ্গে এসেছেন, এরকম যদি কেউ হয় তাহলে তাদের কোনো রেফারেন্স থাকবে না। যেমন ধরুন, গুজরাটে থাকতেন, মধ্যপ্রদেশে থাকতেন, তারা পশ্চিমবঙ্গে এসেছেন। কিন্তু দেখুন, পশ্চিমবঙ্গে তো এত শিল্প কলকারখানা নেই যে প্রচুর লোকজন বাইরের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে ভিড় করবে, যে 100টার মধ্যে 40টা এসে বাইরের রাজ্য থেকে এসেছে বলে তাদের রেফারেন্স পাওয়া যাচ্ছে না, এমনটা তো হতে পারে না। তাহলে বাকিগুলো গেল কোথায়? মানে তাহলে বাকি রেফারেন্স গুলো কারা এরা? আরো কিছু হতে পারে, যে অনেক মেয়েদের বিয়ে হলে জায়গার পরিবর্তন হয়ে যায়, তাদের এক জায়গা থেকে অন্য জায়গায়। 2002 হয়তো রেফারেন্স ছিল ধরুন মেদিনীপুরে, 2000 এখন তাদের রেফারেন্স হয়ে গিয়েছে ধরুন উত্তরপ্রদেশও হতে পারে, আবার ধরুন হাওড়াও হতে পারে। তো সেইগুলোও হতে পারে। তো আমার প্রশ্ন নয়, নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে এই 100টার মধ্যে যাচাই করতে হবে নথি প্রায় 40 থেকে 50 জন মানুষের। 100টা মানুষের মধ্যে 40 থেকে 50 জনের নথি যাচাই করতে হবে। মাত্র ওই 50 থেকে 55 বা 60 জনের নথি মানে জেলা বা ডিস্ট্রিক্ট ওয়াইজ তাদের যাচাই করতে হবে না।
বাদবাকি সকলেরই যাচাই করতে হবে। মানে কতটা জল মেশানো থাকতে পারে একবার কল্পনা করে দেখুন। এখানে শুধুমাত্র এই যে বাংলাদেশি রোহিঙ্গারা রয়েছেন এরকম নয়, হতেই পারে যে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, এই ভুতুড়ে ভোটার, এরকম প্রচুর রেফারেন্স থাকতে পারে। তাই সেই কারণে এই প্রক্রিয়াটা যদি স্বচ্ছভাবে হয় না, তাহলে ওই ঘন্টাখানেক সঙ্গে সমানে এই ধরনের ভুলভাল আলোচনা করতেও মানে তারা ভয় পাবে। তার কারণ পশ্চিমবঙ্গে যোগী সরকারের মতো যদি একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে না, তাহলে দেখবেন মানে যদি কি ভয়ের বাড়িতে যদি গার্জেন ঠিক থাকে, তাহলে অটোমেটিক্যালি চোরও ঠিক হয়ে যাবে, ডাকাতও ঠিক হয়ে যাবে, সংবাদ মাধ্যমও ঠিক হয়ে যাবে, সবাই ঠিক হয়ে যাবে। আর আজকে এইরকম মানে আমাদের মুখ্যমন্ত্রীর স্ট্যান্ড এরকম বলে সংবাদ মাধ্যমগুলো কতটা বিকৃত আলোচনা করছে যে যে মেয়েটার ওপর রেপ হয়েছে সেখানে মেডিকেল সার্টিফিকেটে ভয়াবহতা নিয়ে দুদিন আগে সুমনবাবু পড়তে গিয়ে বললেন আমি শিউরে উঠছি, আমি পড়তে পারবো না, পুরো রিপোর্টটা পড়তে পারবো না, যেটুকু পড়তে পারবো সেটুকু শুধু বলছি। আর গতকাল আলোচনা করছে যে মেয়েটা দোষী নয় তো, মেয়েটা কোনো গেম খেলছে না তো, এই রকম টাইপের আলোচনা হচ্ছে। তাদের মানে সুমনবাবু বলেননি, তাদের অতিথিরা বলছেন, এবং সেটাকে কেউ থামালেন না। আমি দেখলাম বিজেপির ওই কেয়া ঘোষ ছাড়া কেউ ডাইরেক্টলি কন্ডেম করলেন না। মানে কিরকম একটা সংবাদ মাধ্যম এবং পশ্চিমবঙ্গের কালচারটা দেখুন আপনি একবার একবার কল্পনা করে দেখুন যে যে ভিকটিম তার পরিবার বা তার আত্মীয় আপনি, একবার কল্পনা করে দেখুন ওই ভিকটিমের আত্মীয় আপনি, আর আপনার সন্তান বা আপনার পরিবারের বোনের বা মেয়ের সাথে ঘটে যাওয়া এই অন্যায়ের পর একটা প্রথম সারির সংবাদ মাধ্যমে আপনার মেয়েকে দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে। একবার কল্পনা করে দেখুন কোন রাজ্য, কোন সংবাদ মাধ্যমরা আমাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, এবং নিরপেক্ষতার নামে পশ্চিমবঙ্গের কোনো ঘটনাকে প্রত্যেকবার উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, পৃথিবীর সমস্ত জায়গার উদাহরণের সঙ্গে তুলনা করা হয়। তুলনা করে এটা বোঝানোর চেষ্টা করা হয়, সেটা সংবাদ মাধ্যমও করে, তৃণমূল কংগ্রেস করবে রাজনৈতিকভাবে, এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু দুর্ভাগ্যজনক সংবাদ মাধ্যমগুলো এই একই কাজ করছে। প্রত্যেকটি ঘটনার রেফারেন্সে দেখবেন, আনন্দবাজারও দেখে নেবেন যে এই মুহূর্তে যখনই কোনো পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষণ বা রেপের ঘটনা রাজ্য উত্তাল হয়ে যায়, তখন ঠিক কোন কোন বাইরের স্টেটে এই মুহূর্তে, দিল্লিতে কি হয়েছে, হরিয়ানাতে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, অন্যান্য জায়গায় কি হয়েছে, সেটা যদি ট্রেনে গিয়েও একটা ছোট শ্লীলতা হানির মতো ঘটনা হয়, সেটা বড় করে পাশাপাশি রেখে দেওয়া হয়, যাতে এটাকে ব্যালেন্স করে দেওয়া হয় যে না না পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে অন্যান্য রাজ্যে হচ্ছে, সাধারণ মানুষকে যেন বোঝানোর চেষ্টা করা হয় যে না এখানে এমন কিছু ঘটছে না। এইটা হচ্ছে সংবাদ মাধ্যমের ভূমিকা। তো সেই কারণেই বলছি যে এই গোটা বিষয়টিকে না আমাদের পরিবর্তন করতে হবে। ওই একটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করলেই ম্যাক্সিমামটা অবশ্য পরিবর্তন হয়ে যাবে। তার কারণ আমি বিশ্বাস করি গার্জেনই সব। যে বাড়ির গার্জেনই ঠিক না না, সেখানে দেখবেন তার বাড়ির চাকরও ঠিক হবে না, তার বাড়ির সন্তানও ঠিক হবে না, তার বাড়ির ওয়াইফও ঠিক হবে না, তার বাড়ির মানে কোনো কিছু কোনো মেম্বারই ঠিক হবে না। তার কারণ বাড়ির গার্জেনই তিনি গার্জেনশিপের মতো মানে আইডিয়াল আচরণ করছেন না। তো এনিওয়ে, আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাবো বলেছিলাম, যেরকম যে প্রথমে দেখালাম একজন তৃণমূলের মন্ত্রী, তৃণমূলেরই মন্ত্রী বলছি, রাজ্যের মন্ত্রী বলছি না, তার কারণ রাজ্যের মন্ত্রী হলে তো লন্ডভন্ড করে দেবো এই কথাটা তো রাজ্যের মন্ত্রীর মুখ দিয়ে বেরোয় না, এটা তৃণমূলের মন্ত্রী, সেটা আমরা বলতে পারি। তৃণমূলের মন্ত্রী বলছে লন্ডভন্ড করে দেবো। হ্যাঁ, তিনি বলেছেন যে বৈধ ভোটারের নাম বাদ গেলে, কিন্তু আমি ধরেও নিচ্ছি যে একটা ধরুন বৈধ ভোটারের নাম বাদ গেছে, তার কোন এখতিয়ার রয়েছে তিনি রাজ্যে লন্ডভন্ড করবেন? কোন অধিকার সংবিধান বলে তিনি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বা রাজ্যপালের কাছ থেকে শপথ গ্রহণ করার পর আমাদের সংবিধান তাকে কোন অধিকার দিয়েছে যে তিনি লন্ডভন্ড করে দেবেন? তিনি কোর্টে যেতে পারেন, তিনি আইনের আদালতের দ্বারস্থ হয়ে মামলা করে সেটা করতে পারেন, তিনি লন্ডভন্ড করে দেবেন? আরো একজনের বক্তব্য শোনাচ্ছি। আগে শোনালাম তাজমুল কি হোসেন নাকি মন্ত্রী, নামও জানি না। আর এবার আমি আপনাদের দেখাবো যে সাবিনা, আমি টাইটেলটা ভুলে গেছি, মার্জনা করবেন, তিনিও তৃণমূল কংগ্রেসের নেত্রী, মন্ত্রীও হতে পারেন, আমি জানি না, কারণ তৃণমূল কংগ্রেসের সবাই সব। তারও বক্তব্য শুনুন, তিনিও বলছেন লন্ডভন্ড করে দেব, শুনুন। একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। শুনলেন তো? একটু সাবধানে থাকবেন, কারণ তৃণমূল কংগ্রেসের সবাই বলছে লন্ডভন্ড করে দেব। লন্ডভন্ড তো দেখলাম আমরা যে কিভাবে লন্ডভন্ড করার সময় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজের ওপর
মানে লন্ডভন্ড প্রকৃতি যখন লন্ডভন্ড করছিল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্টেজের ওপর নাচছিল, তো এই তৃণমূল কংগ্রেসটা একদিন রাজনৈতিকভাবে লন্ডভন্ড হয়ে যাবে। যারা এইভাবে মানুষের ওপর অ্যাট্রসিটি এরকম আচরণ করেন, সেই রাজনৈতিক দলটার একদিন অস্তিত্ব থাকবে না। আর সেদিন এই বক্তব্যগুলোর না আইনের পার্সপেক্টিভে এর বিচার হবে। আমাদের এর বিচার লাগবে আইনের পার্সপেক্টিভে। আজকে বিচার হবে না, নিশ্চিতভাবে আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে বিচার হবে না অবশ্যই, তবে আইনের পার্সপেক্টিভে সংবিধান মেনে এই ঘটে যাওয়া প্রত্যেকটি অন্যায়ের কিন্তু বিচার হবে। কোনগুলো বিচার হবে? এই সংবাদ মাধ্যমে যে রেপ ভিকটিম, রেপ একজন মানে মহিলা, তার সঙ্গে মানে ঘৃণিত কাজ হয়েছে, তাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে সংবাদ মাধ্যমে। এই যে অপরাধ তারা করলেন, এই অপরাধের বিরুদ্ধে তাদের বিরুদ্ধেও মানে অ্যাকশন বা আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগত মতামত। তার কারণ এটা তারা করতে পারেন না, এটা অন্যায় কাজ করেছেন। আপনারা সহমত হলে লিখে জানাবেন। আমাদের প্রতিবাদ জানাতে হবে এই সমস্ত বুদ্ধিজীবীরা যারা পরিবর্তনের পর অনেকে বলবেন হাঁপ ছেড়ে বাঁচলাম, গলা বন্ধ হয়ে যাচ্ছিল, শ্বাস নিতে পারছিলাম না, এবার একটু পরিবর্তন, এবার দেখা যাক কি হয়। এই সমস্ত এদেরও কিন্তু মানে ভুলবেন না কোনোদিন যে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই এতদিন ধরে টিকিয়ে থাকার পেছনে এদের একটা বিরাট বড় হাত রয়েছে, এবং সেই হাতটা তলার দিকে কতটা গভীর এটা কিন্তু আমরা আন্দাজ করতে পারি। তার কারণ আমাদের কাছে সরাসরি প্রমাণ নেই, কিন্তু আমরা আন্দাজ করতে পারি বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এনাদের মাখো মাখো আচরণ দেখে, এবং এই একের পর এক নারী নির্যাতনের মতো ঘটনায় এদের মুখ বন্ধ দেখে সেটা আমরা আন্দাজ করতে পারি। তো যাই হোক, আমাদের সময়ের অপেক্ষা করতে হবে স্বচ্ছ এসআইআর প্রক্রিয়া এটা সম্পন্ন হবার জন্য। তাই আপনারা সকলে কোঅপারেট করবেন, এবং যদি কোনো রকমের দেখেন কোনো প্রবলেম, তাহলে আইনের হেল্প নিতে পারেন। তবে খুব একটা হেল্প পাবেন বলে মনে হয় না, তার কারণ এই মুহূর্তে জানেন পুলিশের ভূমিকা আমরা সকলেই দেখছি। এনিওয়ে, আমাদের সময়ের ওপর ছেড়ে দিতে হবে। তবে ওই যে বললাম, প্রথমে একটা আশাব্যঞ্জক খবর বললাম যে 50% কাছাকাছি মানে তাদের যাচাই করা হবে, এটাই সব থেকে বড় খবর। তার কারণ একটা বেশিরভাগ অংশ এখানে ভুয়ো ভোটার হতে পারে, মৃত ভোটার হতে পারে, সেই স্বচ্ছটা করতে হবে, এটাই সব থেকে বড় খবর। আপনাদের মন্তব্য লিখে জানাবেন যে কোনো প্রসঙ্গে, যেটা আপনারা পছন্দ করবেন। এখনকার মতো এখানেই।